আমি ইদানিং ফেসবুকেও দেখি যে অনেক ধরনের পোস্ট, সেখানে লেখা যে এমন বাংলাদেশিকে চেয়েছিলাম এই জাতীয়, অথচ মাত্র আমরা আমাদের পট পরিবর্তন হয়েছে। ওয়ার্ল্ডের ইতিহাসে যেখানে পট পরিবর্তন হোক না কেন, সবখানে কিন্তু একটা সাময়িক ধাক্কা, একটা আনরেস্ট, হ্যাঁ, একটু ঝাঁকুনি লাগে। হ্যাঁ, সেই ঝাঁকুনিটা মানে লাগার পরে, একটু ঝাঁকুনি লাগলে মানুষ কি হয়, মানে একটু তো এলোমেলো হয়। গুছিয়ে আসার জন্য সময় দিতে হবে। হ্যাঁ, ধরেন আমি 16 বছরে এই জিনিসটা চাইনি, এখন আমি নতুন সরকার এসেছে সেটা চেয়ে বসলাম এবং চাইলাম যে 1 মাস হয়েছে বা 2 মাস হয়েছে, এর মধ্যে আমি সেটা পেয়ে যাবো, তা তো না। কিন্তু আমি যেটা মনে করি, আমি অত রাজনৈতিক বোদ্ধা নই, তারপরে আমি মনে করি যে যার যার লেভেল থেকে সেই কাজটুকু করলে, যেমন আমি দেখি যখন আমি মাঝে মাঝে আমার ফেসবুকে কমেন্ট পড়ি, তখন দেখি যে অনেকেই জানেন যে একজন বিসিএস ক্যাডারের কি করা উচিত। উনি কিন্তু বিসিএস ক্যাডার নন, কিন্তু উনি জানেন। একজন নর্মাল মানুষ জানেন যে একজন চিকিৎসকের কেমন ভাবে চলা উচিত। একজন নর্মাল মানুষ যে জীবনে হয়তো একটা লুডুও খেলে নাই, হয়তো বা শুধু 7 লুডু খেলছে, সে জানে একজন জাতীয় দলের ক্রিকেটারের কি করা উচিত। মানে আমরা সবাই জানি যে অন্যের কি করা উচিত, কিন্তু আমরা নিজেরা কখনো জানি না যে আমার লেভেল অনুযায়ী আমার কি করা উচিত। বাট উই হ্যাভ টু রেন্ডার সার্ভিস অ্যাকর্ডিং টু আওয়ার কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন। হ্যাঁ, আমাদের নির্দিষ্ট যে এরিনা আছে সেখানে আমাদের সার্ভিসটা, হ্যাঁ, ওটা দিতে হবে। তো সবাই যদি নিজ নিজ লেভেল থেকে, আমার মনে হয় যে আমাদের, আর আমি যে গৌরব বোধ করি এজন্য, আমি সবসময় মেধার পক্ষে। একজন মেধাবী মানুষ এখন হচ্ছে আমাদের দেশ চালাচ্ছেন। তো আমার এক্সপেকটেশন এটাই যে ওনার সিদ্ধান্তটা সুন্দর হবে, আমাদের দেশের জন্য ভালো হবে। আর তরুণ, আমাদের কিন্তু উপদেষ্টা মহলে তরুণও আছেন। একমাত্র তরুণরাই পারে পরিবর্তন আনতে, এটা তো আপনারা দেখলেন। তার কারণ কি, আমরা আমাদের যত বয়স বাড়ে, যত বুড়া হচ্ছি, ততই নিজের স্বার্থ নিয়ে ভাবি, কিন্তু তরুণরাই পারে নিঃস্বার্থভাবে বুক পেতে দিতে বিপদের সামনে, সেটা আর কেউ পারবে না। তো আমাদের এখানে যেমন উপদেষ্টা মহলে যেমন মেধাবী মানুষ আছেন, মানে উচ্চশিক্ষিত আছেন, তরুণ আছেন, সবাই মিলে একটা ভালো আমরা বাংলাদেশ পাবো। এখন হচ্ছে কি, আমি মনে করি রাজনীতি করার জন্য একটা ক্লিন ইমেজের দরকার আছে এবং কাজ করার দরকার আছে। এখন আমি যেটা ফাইট করছি, আমার ইমেজটা যদি ক্লিন মানে হয়, কিছু সমালোচনা তো প্রত্যেকটা মানুষের থাকে, সে ব্যক্তি মানে আলোচিত, যে সমালোচিত, তাই না? একদম সমালোচনা ছাড়া ঊর্ধ্বে কিন্তু কেউই নাই। তারপরেও যেহেতু আমি যতক্ষণ না পর্যন্ত আমাকে ইনোসেন্ট প্রুফ করতে না পারবো, আমি কখনো মানুষের সামনে দাঁড়িয়ে রাজনীতি করতে পারবো না বলে আমি মনে করি। হ্যাঁ, আমাকে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। আরেকটা অর্জন করতে হবে, সেটা হচ্ছে যে কাজ করা। আমাকে মানুষের জন্য কাজ করতে হবে। আজকে আমি একটু ভাইরাল হলাম, আর কালকে আমি নির্বাচনে দাঁড়িয়ে গেলাম, এটা আমার কাছে সহি মনে হয়। অনেকেই তো আপনার ফেসবুকে, ইউটিউবে ভাইরাল হওয়ার পরে রাজনীতিতে আসছে, তাদের নিয়ে কিছু বলবেন আপনি? আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কারো যদি ওরকম জনপ্রিয়তা থাকে, হ্যাঁ, ওরকম যদি ক্লিন ইমেজ থাকে, জনপ্রিয়তা থাকে, তাহলে তারা অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হবেন। তো তাদের সম্পর্কে আমি কি বলবো, আমি নগণ্য ব্যক্তি, আমি বলার রাইট রাখি না। একটু ভিন্ন প্রসঙ্গে একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে আপনি ছোটবেলা থেকে আপনার অভিনয় করার একটা ইচ্ছা ছিল। আমরা যতটুকু করেছি যে আপনি রিহার্সেলও করেছিলেন, তো সিনেমা মানে যেদিন শুটিং ওই দিন হয়তো বা কোনো কারণে যেতে পারেন। আপনি এত মনোযোগ দিয়ে আমার কথা শোনেন, আসলে সত্যি। আচ্ছা, তারপরে এখন সেই ইচ্ছাটা এখন আছে না? এখন আর আমার সেই ইচ্ছা নেই। এখন আমার সেই ইচ্ছা নেই এজন্য যে আমাকে অন্যান্য ব্যাপারগুলোতে এত ফোকাস করতে হচ্ছে, যেমন বই লেখা। এটা আমার জীবনের সবচেয়ে বড়, মানে মন দিনই আমি পৌঁছাবো মানুষের কাছে। আর লেখাটার ব্যাপারে, আমার লেখা সত্যিকার অর্থে, মানে যারা আমাকে শুধু দেখে বা দেখে একটা রিঅ্যাক্ট দেয় বা কমেন্ট করে, তাদের জন্য বলছি না, কিন্তু যারা সত্যি উপলব্ধি করে, লেখাগুলো পড়ে, তাদের জন্য আমার লিখে যাওয়া উচিত। ওনারা আমার কথাটা শোনার সাথে সাথে এটা রিমুভ করেছেন, কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাওয়াতে এটা প্রসার পেয়েছে। তো আমি জানি না এটা মানুষ খারাপ চোখে দেখেছে বা যাই হোক। তো
আমি এটার জন্য যাদের কাছে খারাপ লেগেছে আমি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং এটা হয়েছে আমার অজান্তে। হ্যাঁ, তো আমার এই বিষয়ে আর কিছু বলার নাই, তবে বলবো যে যদি খারাপ ভালো যাই হোক, তার বিচারের মালিক আল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে যে উচ্চারণের যে ব্যাপার, আমরা বাংলাদেশি, আমাদের যে উচ্চারণ অতটা সহি নাও হতে পারে। আর একদম ছোট আমি বলেছি যে 7 বছর বয়সে কোরআন খতম দেওয়া, তো ওই ছোট বয়সে অতটা হয়তো মানে আমাদের ওই সময় কিন্তু এখন যেমন মানুষ খুব সহি উচ্চারণের দিকে এমফেসাইজ করে, হ্যাঁ, তখন অতটা হয়তো ওভাবে আমি শিখি নাই বা উনিও আমাকে শেখাতে করে নাই, তো হয়তো উচ্চারণের সমস্যা থাকতে পারে। এই জন্য আমি কখনোই এটা চাইনি যেটা মাধ্যমে আসুক। হ্যাঁ, তো যাই হোক, এটার জন্য আমি খুবই দুঃখিত, এবং কারো যদি খারাপ লেগে থাকে তাদের জন্য আমি বলবো যে আমি আসলেই এটার জন্য খুব দুঃখিত। আমরা দেখতে পাচ্ছি ইদানিং মিডিয়া আসতেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু বেশি আসতেছেন। আসলে ডাক্তার সাবরিনা আসতে চাই না, সবসময় আলোচনায় থাকতে চায় কিনা, ট্রেন্ডিং এ থাকতে চায় কিনা, এটা যদি একটু ক্লিয়ার করে বলেন। প্রথম কথা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, এবং আমি রাজনীতি করব না। আমি কোনো অভিনয় শিল্পী না, আমার অভিনয় করারও কোনো ইচ্ছা নাই। আমি আমার কোনো ভিউ বাণিজ্য করি না, এবং আপনারা সকলেই জানেন গণমাধ্যম কর্মীরা, আমি কোনো সাক্ষাৎকারের জন্য কারো কাছ থেকে কোনো টাকা দাবি করি না, আমি কোনো কিছু উদ্বোধন করতে চাই না। সুতরাং আমার ভিউ বাড়িয়ে বা আমার মিডিয়ায় এসে আমার লাভ, আমার কি আদৌ কোনো লাভ আছে? বরং মিডিয়ায় আসার কারণে বা ভাইরাল হওয়ার কারণে সবচেয়ে বড় খেসারত আমি মনে হয় জীবন দিয়ে দিয়েছি। তো তবে আমি বলবো যে আমি একটা জিনিস আমি মানুষের কাছাকাছি পৌঁছাতে পেরেছি, এই জন্য আমি গণমাধ্যম কর্মীদের কাছে কৃতজ্ঞ। আমি আমার বন্দিনকে মানুষের কাছে নিয়ে গেছি, এবং যেখানে যাই, বিশেষ করে মহিলাদের কাছে আমি এত অ্যাপ্রিসিয়েশন পাই। সবাই বলে সাবিনা তুমি একটা ইন্সপিরেশন। তো এক জীবনে আমি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় পাওয়া আমার কিছু নাই। তো এতটুকুই।